গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় সংস্কার সব ক্ষেত্রে দেখার প্রত্যাশা জাতিসংঘ মহাসচিবের, বসছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। কামরাঙ্গীর চর নারায়ণগঞ্জ থেকে জাল নোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার। ঈদ সামনে রেখে বাজারে ছাড়া হচ্ছিল বিপুল টাকা। গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, ট্রাক জব্দ। নজরদারির অভাবে নষ্ট হচ্ছে হাতের ঝিলের পরিবেশ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের চলমান সংস্কার সব ক্ষেত্রে দেখার প্রত্যাশা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এই কঠিন সময়ে বাংলাদেশে আসতে পেরে উজ্জীবিত বলেও জানান তিনি। সকালে ঢাকায় নতুন জাতিসংঘ ভবন পরিদর্শন শেষে এসব কথা বলেন সফররত জাতিসংঘ মহাসচিব। 4 দিনের সফরের তৃতীয় দিনে রাজধানীর গুলশানে নবনির্মিত জাতিসংঘ ভবনে যান সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বাংলাদেশ জাতিসংঘ সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন তিনি। উত্তোলন করেন জাতিসংঘের পতাকা। পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন গুতেরেস। মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর প্রসঙ্গ টেনে বাংলাদেশের ভূমিকার কথা স্মরণ করেন তিনি। এই উদারতার পাশে থাকতে বিশ্ব সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। আমরা বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহায়তা করতে সর্বাত্মকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে তারা আপনাদের সম্পূর্ণ সমর্থন প্রদান করে এবং বাংলাদেশ যে কঠিন পরিস্থিতিতে বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছে সেই উদার উদ্যোগকে সম্পূর্ণভাবে সমর্থন করে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান সংস্কারের প্রসঙ্গ টেনে এ বিষয়ে নিজের অভিব্যক্তি তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব। এই কঠিন সময়ে বাংলাদেশে থাকতে পারা এক দারুণ অনুভূতি। গণতন্ত্র, মানবাধিকার ও অন্তর্ভুক্তির পথে বাংলাদেশ যে সংস্কার চালিয়ে যাচ্ছে তা আমরা সর্বত্রই দেখতে চাই। রোববার সকালে 4 দিনের সফর শেষে ঢাকা ছাড়বেন অ্যান্তোনিও গুতেরেস। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকায় সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আজ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করবেন। দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, আলোচনায় অংশ নেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ প্রতিনিধিরা। বিকেলে অ্যান্তোনিও গুতেরেস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেবেন। 4 দিনের সফরে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে আসেন জাতিসংঘ মহাসচিব। রোববার সকালে তার ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন অ্যান্তোনিও গুতেরেস। এই নিয়ে আরো জানাতে এখন ইন্টারকন্টিনেন্টাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহানারা পারভিন। বিএনপির সঙ্গে রাজনৈতিক যে দলগুলো আরো রয়েছে তার সঙ্গে কি জাতিসংঘ মহাসচিবের বৈঠক কখন শুরু হতে পারে, আর বিএনপি মহাসচিব সহ অন্য প্রতিনিধিরাও যোগ দেবেন? কারা কারা কেন্দ্রীয় নেতাদের মধ্যে কারা এই তালিকায় রয়েছেন? জাতিসংঘ মহাসচিবের সঙ্গে যোগ দিতে এখানে এসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া জামায়াতের সৈয়দ আবদুল্লাহ তাহের এসছেন, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ এসছেন, নাগরিক পার্টির মাহমুদুর রহমান মান্না এবং সিপিবির নেতারাও এসছেন। আসলে শুধু বিএনপি না, কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে 1টার দিকে শুরু হয়েছে
জাতিসংঘের মহাসচিবের বৈঠক এবং যতদূর বুঝতে পেরেছি আগামী নির্বাচন যেন তাড়াতাড়ি হয় সেরকম দাবি তারা তুলতে পারেন। যেহেতু এখনো বৈঠকটি চলছে এবং বৈঠক শেষে এখনো নেতারা বেরিয়ে যাননি, সো ঠিক কি হয়েছে সেটা এই মুহূর্তে বলা মুশকিল। কিন্তু আমরা যেহেতু যাওয়ার আগে কথা হয়েছে কয়েকজন নেতার সঙ্গে, তারা বলছেন যে জাতিসংঘ মহাসচিবকে তারা বাংলাদেশের পরিস্থিতি বলার পাশাপাশি আগামী নির্বাচনের ব্যাপারে যেন নির্বাচনটা ঠিক সময়ের মতো হয়, প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই সময়ে যেন প্রতিশ্রুত সময়ে যেন নির্বাচন হয়, সেই ব্যাপারে তারা হয়তো বলতে পারেন। আসলে ঠিক জাতিসংঘ মহাসচিবের আজকে তৃতীয় দিনের 4 দিনের সফরের মধ্যে আজকে তৃতীয় দিন। এখানে তিনি 12টার দিকে এখানে এসছেন এবং এর আগে সকালে জাতিসংঘের আবাসিক ভবন তিনি সেখানে গিয়েছেন, সেখানে কথা বলেছেন, বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই তৃতীয় দিনের কর্মসূচিতে পুরো সকাল থেকে তিনি কিন্তু ব্যস্ত সময় কাটাচ্ছেন। ঠিক 12টার দিকে এসছেন এই ইন্টারকন্টিনেন্টে এবং 2008 সালে তিনি বাংলাদেশে এসছেন। এটা তার দ্বিতীয় সফর। এখানে সাংবাদিকদের কিন্তু গণমাধ্যমের যারা সাংবাদিক রয়েছেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেনি কেউ, সবাই বাইরে রয়েছে। জাতিসংঘের তত্ত্বাবধানেই কিন্তু অনুষ্ঠানটি হচ্ছে। আমরা আসলে অপেক্ষা করছি যে এখানে একটি যৌথ প্রেস ব্রিফিং রয়েছে বিকালে, আর তার আগে এই এখন যে বৈঠকটি চলছে এই বৈঠক রাজনৈতিক দলের সঙ্গে এবং এই বৈঠকের পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, সেটাও হয়তো বিকালে। আগামীকাল জাতিসংঘের মহাসচিবের ঢাকা ত্যাগ করার কথা। ইন্টারকন্টিনেন্টালে বিকেলে বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজের প্রতিনিধি এবং তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে যে বৈঠকটি সেটিও কিন্তু বিকেলে হওয়ার কথা রয়েছে। আসলে এখানে আমরা অপেক্ষা করছি শেষ পর্যন্ত। আসলে বৈঠকের ব্যাপারে কিন্তু আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানতে পাইনি, যেহেতু বিএনপির নেতাদের সঙ্গে এবং আরো 2-1টি রাজনৈতিক দলের সঙ্গে আমার কিছুটা কথা হয়েছে। আমি আলোচনা যেটা আভাস দিয়েছি যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচনে জাতিসংঘকে তারা হয়তো ইনফর্ম করবেন এবং নির্বাচন যেন প্রতিশ্রুত সময়ের মধ্যে হন, যেটা প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী ডিসেম্বর কিংবা আগামী বছরের জুন, এই দুটি সময়ের কথা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি। তো সেই সময়ের মধ্যেই যেন নির্বাচন হয় সেই ব্যাপারে হয়তো মনে করিয়ে দেবেন এই যে রাজনৈতিক দলের নেতারা আজ বসছেন এই বৈঠকে। আনুষ্ঠানিক বক্তব্য আমরা আরো পরে জানাতে পারবো। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহানারা পারভিন। শিশু আসিয়ার ধর্ষকরা যত দ্রুত শাস্তি পাবে তার পরিবার সহ দেশবাসী তত তাড়াতাড়ি শান্তি পাবে, এ কথা বলেছেন জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মাগুরার শ্রীপুরে সোনাইকুণ্ডি কবরস্থানে শিশু আসিয়ার কবর জিয়ারত শেষে তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, ধর্ষণের বিচার 90 দিনের মধ্যে শেষ করতে হবে। শুধু তাই নয়, দেশের ইতিহাসে ধর্ষকদের তেমন দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয়নি বলে দেশের ধর্ষণের প্রবণতা বেড়েছে। তিনি আরও বলেন, ধর্ষণের একমাত্র বিচার মৃত্যুদণ্ড দাবি করেন তিনি। কবর জিয়ারত শেষে তিনি শিশু আসিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে, শাস্তি এটাও আমরা দেখতে চাই। তাহলে হয়তো এই পরিবার একটু মানসিক সান্ত্বনা পাবে, দেশবাসী একটা সান্ত্বনা পাবে এবং এইরকম যারা লম্পট তারা ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হবে। নাটোরের বড়াই গ্রামে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে 2 যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার নগর ইউনিয়নের মুসিন্দাস পশ্চিমপাড়া এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রতিবন্ধী কিশোরীকে জোর করে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় মনির হোসেন ও কামরুল ইসলাম। পরে ভয়ভীতি দেখিয়ে আমবাগানের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অনেক সময় প্রতিবন্ধী কিশোরীকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে স্থানীয়রা মেয়েটিকে বাড়ির পাশের আম বাগানের ভেতরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থল পরিদর্শন করে রাতেই মনির ও কামরুলকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। বগুড়ার কাহালুতে 6 বছর বয়সী 2 শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক আসামি দিনমজুর নূর ইসলাম।
স্বজনদের অভিযোগ, গত বুধবার দুই শিশু বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় খাবার দেওয়ার প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে নূর ইসলাম। পরদিন ধর্ষণের শিকার দুই শিশু অসুস্থ হলে তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়। এ ঘটনায় দিনমজুর নূর ইসলামের বিরুদ্ধে মামলা করে পরিবার। সুনামগঞ্জের ছাতকে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক সাবুল মিয়ার বাড়িতে ভাঙচুর করেছে স্থানীয়রা। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, শুক্রবার অভিযুক্ত যুবক তাকে মাদ্রাসার ছাদে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা সাবুল মিয়ার বাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে। এদিকে দিরাই সদরে নিজ বাড়িতে যাওয়ার সময় ইভটিজিংয়ের কারণে অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন এক তরুণী। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। এ ঘটনায় 3 যুবকের বিরুদ্ধে অভিযোগ ভুক্তভোগীর। পরে অটোরিকশা চালক ইমন খান ও মিঠু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। বরিশালে গত 2 বছরে ধর্ষণের অভিযোগে থানায় প্রায় 700 মামলা হয়েছে। তবে ফরেনসিক পরীক্ষায় প্রমাণ হয়নি কোনোটি। 3% থেকে 3% ক্ষেত্রে মিলেছে কেবল ধর্ষণ চেষ্টার আলামত। আইনজীবী ও মানবাধিকার কর্মীরা বলছেন, দেরিতে মামলা দায়ের ও আলামত নষ্ট হওয়ার কারণে বিচার ও শাস্তি থেকে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। এই ধরনের নির্যাতনে দ্রুত ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে আনার পরামর্শ চিকিৎসকদের। 2023 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত 2 বছরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে ডাক্তারি পরীক্ষার জন্য আনা হয় 693 জন নারী ও শিশুকে। এর মধ্যে নারী ও কন্যা শিশু 672 জন আর ছেলে শিশু 21 জন। তবে পরীক্ষায় মাত্র 38 জন নারীর ক্ষেত্রে ধর্ষণ চেষ্টার প্রমাণ মিলেছে। বাকিদের ক্ষেত্রে মেলেনি যথাযথ আলামত। যে প্যাথোলজিক্যাল টেস্ট করি এবং আদার যে পরীক্ষা নিরীক্ষা করি, সেক্ষেত্রে আমরা 3 থেকে 5% এরকম হয়তো তার শরীরে বিভিন্ন সেক্সুয়াল অ্যাসল্ট জনিত যে প্রদাহগুলো আমরা পেয়ে থাকি। ডাক্তারি পরীক্ষায় দেরি, অন্যদিকে রিপোর্ট ও মামলার দীর্ঘসূত্রতায় নাজেহাল ভুক্তভোগীরা। টাকা পয়সা দিল তারাই করতেছে না, আমাদের সার্টিফাইড করতেছে না, আমরা ভূগন্তের মধ্যে আছি। আমি ওইখানে থানায় মামলা করার পরে আমাকে মেডিকেলে রিপোর্ট দেওয়ার জন্য 6 মাস দেরি করাইছে। মেডিকেল রিপোর্টে প্রমাণ না মেলায় অপরাধীর বিচার করা যাচ্ছে না বলছেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। 24 ঘন্টার মধ্যে অথবা 72 ঘন্টার মধ্যে সেই জায়গাটা কিন্তু তদন্তকারী কর্মকর্তারা সেই জিনিসটা কমপ্লাই করে না, যার ফলে এই মেডিকেল টেস্টের বিষয়টা ম্যাক্সিমাম জায়গায় ফেল করে। পুলিশ বলছে, আলামত ও মেডিকেল রিপোর্টের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়। ধর্ষণের ঘটনায় দ্রুত জানালে যথাযথ ব্যবস্থার আশ্বাস তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাদক, জুয়া ও সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে গতরাতে যাত্রাবাড়ী থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এর আগে বিক্ষোভ মিছিলে জানানো হয় অপরাধীদের গ্রেপ্তারের দাবি। তারা বলছেন, গত সোমবার যাত্রাবাড়ির কাজলায় মাদক ও চাঁদাবাজের প্রতিবাদ করে মারধরের শিকার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ইনাম আহমেদ। এই ঘটনা ছাড়াও দেশে সন্ত্রাস ও নারীর প্রতি সহিংসতা বাড়ার প্রতিবাদ জানানো হয় মশাল মিছিল থেকে। এই মিছিল যাত্রাবাড়ির নানা সড়ক প্রদক্ষিণ করে থানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় শিক্ষার্থীদের অভিযোগ, চিহ্নিত অপরাধীদেরও গ্রেপ্তার করতে গড়িমসি করছে আইনশৃঙ্খলা বাহিনী। অভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশের এমন ভূমিকার নিন্দাও জানায় তারা। আমরা মামলা করেছি, এর বিচার চাই। যে যতই প্রভাবশালী হোক না কেন, সে যেই দলেরই হোক না কেন, আমরা এই বিচার চাই, এই বিচার করতেই হবে। ছিনতাই, চাঁদাবাজি, তারপর ডাকাতি, এগুলা যে। গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। সকাল 8টার দিকে উপজেলার চাপায়ের ইউনিয়নে ঘটনাস্থলেই মারা যান তারা। পুলিশ জানায়, সকালে নামাশুলাই এলাকায় ফুলবাড়িয়াগামী একটি ট্রাকের ধাক্কায় গাজীপুরগামী সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে এক নারী ও 2 পুরুষ মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে
নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এই জায়গায় একটা লোক দাবাইতেছে, মুরব্বী হয়েছে, ওরা আমি জানি না, খালি ওই লোকটা নিয়ে আমি চলে গেছি শ্রীফলতলা হাসপাতালে। হাসপাতালে পাঠাইলেন। করোনা চলে আসার পরে একটা ট্রাক এবং একটা সিএনজি পাই, আমরা ট্রাক এবং সিএনজি থানায় নিয়ে হচ্ছে, আর 3 জনের লাশ পাইছি, একজনের লাশ শনাক্ত হয়েছে। রাজুকের গাফিলতিতে হাতির ঝিল এখন ময়লার ভাগাড়। নষ্ট হচ্ছে পরিবেশ, লেকে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, চুরি হয়েছে সড়ক বাতি, ভেঙে গেছে ওয়াকওয়ে। এই অবস্থায় এর দায়িত্ব সিটি কর্পোরেশনকে দিতে বলছেন নগরবিদেরা। তবে রাজুকের দাবি, তদারকির কাজ নিয়মিতই চলছে। রক্ষণাবেক্ষণের 9.5 কোটি টাকার 4.5 কোটিই দিচ্ছেন তারা। রাজধানীর হাতির ঝিল, বুক ভরে একটু নিঃশ্বাস নিতে এখানে আসেন নগরবাসী। নাগরিক কোলাহল থেকে খোঁজেন খানিকটা স্বস্তি। তবে সম্প্রতি হারিয়েছে সেই জৌলুস, পরিণত হয়েছে যেন ময়লা আবর্জনার ভাগাড়ে। ল্যাম্পপোস্ট আছে, চুরে গেছে সড়কবাতি, ভেঙে গেছে ওয়াকওয়ে, ফোয়ারাটি নষ্ট অনেকদিন। সন্ধ্যার পর বসে মাদকের আড্ডা, প্রায় ঘটছে ছিনতাই, লেকে মিলছে মরদেহ। সকালবেলা দেখা যায় যে টোকাই বা বখাটে পোলা বাঞ্জা থাকে, এগুলো সব অফিসে আসার সময় এই রাস্তাতে আসতে দেখা যায় গাজার গন্ধে পেটটা একদম ফুলে যায়। সব লাইটগুলো মনে করেন নাই, দেখেন একটা লাইট কই গেছে, লাইটগুলো কই গেছে, মনে করেন কত পোলা বানাচ্ছে, খায় হালাইছে, চুরি করে লয়ে গেছে। এই জায়গাগুলা খুব নোংরা বা এখান থেকে দুর্গন্ধ আসে, সো এই বিষয়টা প্রায় আমরা ফিল করি। আর এর কারণ হিসেবে রাজুককে দুষছেন নগরবিদরা, বলছেন তাদের অক্ষমতার কারণেই এই অবস্থা, তাই এর দায়িত্ব দিতে বলছে সিটি কর্পোরেশনকে। সিটি কর্পোরেশনের দেখভাল, পরিষ্কার পরিচ্ছন্নতা করার সিস্টেমেটিক ইনস্টিটিউশনালাইজ কাঠামো রয়েছে, যে কাঠামো রাজুকের নাই। এবং যতই বাগাড়ম্বর করুক, এই কাঠামো সৃষ্টি না করা পর্যন্ত এই ধরনের প্রকল্প পরবর্তী রক্ষণাবেক্ষণ দায়িত্ব তার নেওয়াই উচিত না। তবে রাজুকের দাবি, হাতির ঝিলের পরিবেশ ঠিক রাখতে নিয়মিত কাজ করছেন তারা। এরই মধ্যে সংরক্ষিত করা হয়েছে কিছু জায়গা, দ্রুতই ঠিক হবে ওয়াকওয়ে। এখানে আদালতের একটা ভার্ডিক্ট আছে, সে ভার্ডিক্টটা মেনেই আমরা হাতির ঝিল ডেভেলপমেন্টটা আমরা অব্যাহত রাখবো। সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের বিষয়টা, এটা তো আমাদের নীতিগত সিদ্ধান্ত, এই বিষয়ে অ্যাকচুয়ালি আমার মতামত দেওয়ার সুযোগ নাই। রাজুক বলছে, হাতির ঝিল রক্ষণাবেক্ষণে বছরে খরচ প্রায় 9.5 কোটি টাকা। দোকানপাট, পরিবহন ও অন্যান্য খাত থেকে বছরে আসে 5 কোটি টাকা, আর বাকি 4.5 কোটি টাকা দিচ্ছেন তারা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকা পড়া 2 নভোচারীকে ফেরাতে রওনা দিল মাস্কের মহাকাশযান। শনিবার সকালে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয় স্পেস এক্সের ক্রু 10 মহাকাশযানটি। সবকিছু ঠিক থাকলে বুধবার পৃথিবীতে ফিরে আসতে পারেন 2 নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। বোয়িং স্টারলাইনার মহাকাশযান করে 5 জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান মার্কিন নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। কথা ছিল 8 দিনের মহাকাশ সফরের, কিন্তু মহাকাশযানটিতে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি। ওই সময় থেকেই 9 মাসেরও বেশি সময় ধরে মহাকাশে আটকা আছেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা ও বুচ। গত বছর আগস্টে তাদের রেখেই পৃথিবীতে ফিরে আসে স্টারলাইনার স্পেসক্রাফট। সে সময় জানানো হয়, সুনিতা ও বুচকে পৃথিবীতে ফেরাতে অপেক্ষা করতে হবে আরও 6 মাস। তাদের ফেরানোর দায়িত্ব দেওয়া হয় ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সকে। সেই মতে শনিবার সকালে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছে স্পেস এক্সের ক্রিউ 10 মহাকাশযান। মহাকাশযানে পাড়ি দিয়েছেন আরও 4 মহাকাশচারী। তাদের মধ্যে নাসা ছাড়াও জাপান ও রাশিয়ার প্রতিনিধি রয়েছেন। সবকিছু ঠিক থাকলে বুধবার পৃথিবীতে ফিরে আসতে পারেন 2 নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে।
ই কমার্স, টেলিকম সহ 4টি খাতের অনিয়ম দেখার ক্ষমতা নেই ভোক্তা অধিকারের, আইন সংস্কারের তাগিদ। ইলিশ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা মানছে না অনেক জেলে, সহায়তার চাল না পাওয়ার অভিযোগ। সারা দেশে 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। বিকেল 4টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। দেশের 1,20,000 স্থায়ী ইপিআই কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে শিশুদের। পাশাপাশি বিভিন্ন স্কুল, হাট বাজার ও পাড়া মহল্লায় আরও সমান সংখ্যক অস্থায়ী কেন্দ্রেও কর্মসূচি চলছে। অসুস্থতা বা কোনো কারণে বাদ পড়লে স্থায়ী কেন্দ্র থেকে আগামী 2 দিনও এই ভিটামিন খাওয়ানো যাবে। তবে পার্বত্য ও চর এলাকায় এই কর্মসূচি চলবে আরও 4 দিন। ভিটামিন এ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, বাচ্চা সুস্থ থাকবে, বাচ্চা ভিটামিন এর অভাবটা দূর হবে। তো এখনকার জেনারেশন বাচ্চারা এমনি একটু দুর্বল থাকে, প্লাস ইমিউনিটি সিস্টেম একটু উইক থাকে নর্মাল বাচ্চাদের তুলনায়, তাই আর কি ভিটামিন ভাবলাম দিলে ক্ষতি নেই। তো আমরা গভর্নমেন্ট ইনফো থেকে আগে পেতাম, বর্তমানে মেসেজ পাচ্ছি না। এটা হলে আমাদের আরও উপকার হয়। বাচ্চাদের অপুষ্টির কিছু কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে, এই জায়গাগুলোতে আমাদের অ্যাড্রেস করতে হবে। আমাদের সুস্থ যুব সমাজ, কর্মক্ষম যুব সমাজ তৈরি করার জন্য শিশুদের বিষয়ে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিদিন 5,000-এর বেশি মানুষ ইফতার করেন। আলাদাভাবে এই আয়োজন করে মসজিদের মুসল্লি কমিটি, ইসলামিক ফাউন্ডেশন আর তাবলিগ জামাত। আবার নিজেদের অর্থায়নে আলাদাভাবে মুসল্লিরাও আয়োজন করেন। রোজাদাররা জানান, একত্রে এমন বড় আয়োজন সম্প্রীতি বাড়ায়। ইফতারের সবচেয়ে বড় অনুষঙ্গ ছোলা, এর সঙ্গে পেঁয়াজু, বেগুনি, আলুর চাপ সহ নানা জিনিস মিলিয়ে তৈরি হচ্ছে মুড়ি মাখা। এটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের চিত্র। আসরের নামাজের পর থেকেই ইফতার তৈরির তোড়জোড় শুরু করে মসজিদের মুসল্লি কমিটি। নিয়মিত মুসল্লি ছাড়াও ইফতারে শামিল হন গুলিস্তান, পল্টন কিংবা আশেপাশে কাজে আসা অনেকে। ইফতারের আগে মুড়ি মাখা দেয়া হয় রোজাদারদের সামনে। অর্থনের টাকাটা সবারই, আমাদের মার্কেটের দোকানদাররা ম্যাক্সিমামই তারাই দিচ্ছে, সবাই মিলেই করতেছি আমরা। যে যার তৌফিক যতটুকু আছে সে ততটুকু টাকা দিচ্ছে, আমরাও চালায় নিয়ে আসতেছি। আমাদের এখানে পাকঘর আছে, এখানে আপনার কি প্যাকেট করার ঘর আছে, সম্পূর্ণ নিজস্ব করি আমরা, কারোর থেকে কিনা লই না, আমাদের যা দেখবেন সব নিজস্ব বানাই না। বাম প্রান্তে যখন মুসল্লি কমিটির আয়োজন চলে, ডান পাশে তখন প্রস্তুতিতে ব্যস্ত ইসলামিক ফাউন্ডেশন। এখানে মুড়ি মাখার তোড়জোড় নেই, আলাদাভাবে সব খাবার দেয়া হয় মুসল্লিদের সামনে। ইসলামিক ফাউন্ডেশনের দিনে যে সমস্ত মুসল্লিরা ইফতার করে 2 থেকে 2,500 লোক হয়। বাংলাদেশ ব্যাংকের ওখানে চাকরি করি, এখান থেকে নাইলাম একটু 10 জনের মধ্যে একটু ইফতার করি, ভালো লাগে এই হিসাবে আসছি। একসাথে ইফতার করলে পারস্পরিক সবার যে একটা সম্পর্ক এবং বিভিন্ন জায়গায় তো মানুষ আসে, আমরা একসাথে ইফতারি করি, এটা আসলে একটা আত্মার বন্ধনের মতো মনে হয়। এই 2 সংগঠন ছাড়াও মসজিদটিতে ইফতারের আয়োজন করে তাবলিগ জামাত। তবে তাদের আয়োজন খুব বড় পরিসরে নয়। আমাদের এটা তাবলিগ জামাতের পক্ষ থেকে করা হয়েছে, ইসলামী শরীয়তপন্থী, শরীয়ত মোতাবেক করা হয়েছে, যার কারণে আমরা এটাকেই বেশি পছন্দ করি। আল্লাহর কাজ করে সবসময় ভালো জিনিস, ভালো কাজ করে এবং এটা ইফতারি দিছে, এরা যায় ইফতারি দেয়, ইফতারিও খুব সুন্দর শৃঙ্খলাভাবে হইতে আছে। বাইতুল মোকাররমে মুসল্লি কমিটি 2,500 মানুষকে ইফতার দেয়। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজন থাকে প্রায় 2,000 মানুষের জন্য, আর তাবলিগের ইফতারে অংশ নেন প্রায় 700 রোজাদার। সন্ধ্যা ঘনিয়ে এলে একসঙ্গে বসে পড়েন মুসল্লিরা। আজানের সঙ্গে সঙ্গেই রোজা ভাঙেন রোজাদাররা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাড়ছে ভোক্তা অধিকারে অভিযোগের পরিমাণ। প্রতিদিন গড়ে জমা হচ্ছে 150 অভিযোগ। তবে আইন সংস্কার না হলে ই কমার্স, ব্যাংক, টেলিকম ও স্বাস্থ্য খাতে ব্যবস্থা নিতে পারছে না সংস্থাটি। এতে প্রতিকার পাচ্ছেন না ভোক্তারা। সংস্থাটির মহাপরিচালক জানান, ভোক্তাদের সুবিধায় জনবল বাড়ানো, আইন সংশোধন সহ নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা। কয়েক বছর আগে সংস্থাটি সম্পর্কে অনেকের ধারণা ছিল না, কিন্তু এখন চিত্র ভিন্ন।
নিত্যপণ্যের বাজারসহ অনেক খাতে প্রায় প্রতিদিনই আলোচিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পণ্যবাজার, সেবা খাত, অনলাইনে কেনাকাটায় প্রতারণার শিকার লোকজনের অভিযোগের পরিমাণ বাড়ছে দিন দিন। দ্রুত সমাধান পাওয়া না গেলেও সরাসরি কিংবা অনলাইন মিলিয়ে প্রতিদিন 150-র বেশি অভিযোগ করছে ভোক্তারা। এখানে একটা অভিযোগ করছি, এটা সবাই একটা সমাধান দেওয়া উচিত, কিন্তু আমরা এটা ফলাফল পাচ্ছি না এখনো। ভোক্তা অধিদপ্তর যখন আছেন এবং তারা তো মাঝে মাঝে যায় দেখছি ওখানে বিভিন্ন ব্যাপার নিয়ে, এই জন্য আমি চিন্তা করলাম এখানে একটা অভিযোগ দেই, যাতে করে ওরাও এইরকম উল্টাপাল্টা কাজ না করে। অধিদপ্তর বলছে সীমিত জনবল নিয়ে বাজার তদারকি করতে হচ্ছে তাদের। ভোক্তাদের অভিযোগে শুনানি করতে হয় প্রতিদিন। 2009 সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ই-কমার্স, ব্যাংক, টেলিকম ও স্বাস্থ্য খাতে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই। তাই আইন সংস্কার ছাড়া এসব খাতে ভোক্তা অধিকার নিশ্চিত করা যাচ্ছে না। প্রত্যেকটা অর্গান যদি সঠিকভাবে কাজ করে তাহলে এই বিচ্যুতিটা এখন যেভাবে ভলিউমে দেখা যাচ্ছে বা যেটা নিয়ে আমরা ভাবছি সেটা হওয়ার কথা নয়। তো আমি বলবো আমরা কাজ করার পরেও প্রতিদিন সফল হব এবং প্রতিদিনই ব্যর্থ হব আমরা, যতক্ষণ পর্যন্ত সমাজের এই যে মেকানিজমগুলো সঠিকভাবে কাজ না করে।